আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে কিংস পার্টি গঠন কিংবা কিংস পার্টির মাধ্যমে রাজনীতি নিয়ন্ত্রণ করা খুব একটি অস্বাভাবিক বিষয় নয়। বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে বাংলাদেশে অতীতে এমন কিছু রাজনৈতিক দল গঠিত হয়েছে যেগুলো মূলত কিংস পার্টি হিসাবে পরিগণিত। তবে আবার অনেক রাজনৈতিক দল কিংস পার্টি হিসাবে গঠিত হলেও তারা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে খুব একটা প্রভাব বিস্তার করতে পারেনি কিংবা কালের গহ্বরে হারিয়ে গিয়েছে। তবে এমন এমন অনেক রাজনৈতিক দল রয়েছে যেগুলো কিংস পার্টি হিসাবে গঠিত হলেও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বর্তমানে সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবেও কিন্তু পরিগণিত হচ্ছে। আমরা যদি অতীতের দিক থেকে একটু কথা বলতে শুরু করি তাহলে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে ৩টি রাজনৈতিক দল আমরা বিবেচনা করে থাকি এবং আরেকটি রাজনৈতিক দল রয়েছে যেটি বৃহৎ রাজনৈতিক দল না হলেও বাংলাদেশের প্রত্যেক মানুষ কিংবা বাংলাদেশের যারা নাগরিক রয়েছে তারা কিন্তু সেই রাজনৈতিক দলকে চিনেন। এই ৪টি রাজনৈতিক দল কিন্তু বাংলাদেশের রাজনীতির সর্বস্তরে কিন্তু নাম নিয়ে আত্মপ্রকাশ করে থাকে। এর মধ্যে প্রথমটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তৃতীয়টি হচ্ছে হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি এবং চতুর্থ যে রাজনৈতিক দলটি রয়েছে সেটি হচ্ছে জামাতে ইসলাম। এখন বাংলাদেশ আওয়ামী লীগকে কিন্তু কোনোভাবে কিংস পার্টির সাথে তুলনা করা যাবে না কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ কোনোভাবে কিংস পার্টির অন্তর্ভুক্ত নয়। কারণ কিংস পার্টি আমি প্রথমে যেভাবে বলেছিলাম সংজ্ঞা অনুসারে কিংবা তাদের বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু কিংস পার্টি হতে পারে না। এবং বাংলাদেশ সৃষ্টির পূর্ব থেকে বাংলাদেশ আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ যখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে জনগণের অধিকার নিয়ে বিভিন্ন ধরনের লড়াই সংগ্রাম হচ্ছিল তখন কিন্তু জনগণের পক্ষ হয়ে বা জনগণ মনোনীত হয়ে কিন্তু অধিকার আদায়ের জন্য লড়াই করেছে। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন ধরনের নেতৃত্ব পরিবর্তন হয়ে বাংলাদেশের একটি বৃহৎ এবং সর্ববৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়েছে। সুতরাং এটিকে গণমানুষের দল বলা যায়। কোনো ক্ষমতাধর ব্যক্তি কিন্তু বা ক্ষমতায় থাকা অবস্থায় এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়নি। যাই হোক, এর পরবর্তীতে যে বৃহৎ রাজনৈতিক দলটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশ শাসন করার ভার কাঁধে নিলেন এবং উনার শাসন আমলে যখন বাংলাদেশকে উন্নয়ন করার জন্য বিভিন্ন ধরনের কর্ম পরিকল্পনা গ্রহণ করলেন এবং উনার শাসন আমল কিন্তু অনেকটাই সফল ছিল। সেই সফল শাসন আমলে উনি যখন একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করলেন সেটি অনেকটাই কিংস পার্টি হিসেবে পরিচিতি লাভ করলো। কারণ কিংস পার্টির সংজ্ঞা এবং কিংস পার্টির গঠন অনুযায়ী কিন্তু সেই ক্ষমতাধর ব্যক্তির রাজনৈতিক দল কিংস পার্টি হিসেবে পরিচিত হয়। সুতরাং জাতীয়তাবাদী দল বিএনপি কিংস পার্টি, কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপির যে জনসমর্থক এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কর্মকাণ্ড ছিল সেই কর্মকাণ্ডগুলোর কারণে কিন্তু এই রাজনৈতিক দলটি বাংলাদেশে ব্যাপক জনসমর্থক লাভ করে এবং এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের প্রথম সারির যে রাজনৈতিক দলগুলো রয়েছে বৃহত্তম তার মধ্যে অন্যতম একটি রাজনৈতিক দল। এর পরবর্তীতে যে রাজনৈতিক দলটির কথা আমি বলছি সেটি আপনারা সবাই জানেন, জাতীয় পার্টি। এবং জাতীয় পার্টি হুসাইন মোহাম্মদ এরশাদের আমলে গঠিত হয়েছে। তবে এই জাতীয় পার্টি কিন্তু কিংস পার্টি হলেও বাংলাদেশে বর্তমানে এর জনসমর্থক রয়েছে, কিন্তু এতটাও ব্যাপক নয় যে বাংলাদেশের রাজনীতির মধ্যে ব্যাপক একটি পরিবর্তন করতে সক্ষম হয়। সুতরাং এই যে কিংস পার্টি, এই কিংস পার্টির মধ্যে সবগুলো রাজনৈতিক দলই যে একাধারে বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তা কিন্তু নয়। যাই হোক, আমি এই কিংস পার্টির কথা বললাম কারণ বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতেও কিন্তু একটি কিংস পার্টি নিয়ে নানা ধরনের কথাবার্তা হচ্ছে। মূলত বাংলাদেশে যে জুলাই আগস্ট অভ্যুত্থান সংঘটিত হয়েছিল সেই অভ্যুত্থানের সময় বা অভ্যুত্থান পরবর্তী যারা এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টা পদে দায়িত্বরত রয়েছেন এবং কয়েকজন ইতিমধ্যে পদত্যাগ করে একটি রাজনৈতিক দল গঠন করেছেন। এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং অধ্যাপক মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং পালন করছেন, সেই হিসাবে অনেকেই ধারণা করছেন বা অনেকেই মনে করছেন যে ক্ষমতাধর ব্যক্তিদের যে রাজনৈতিক দল বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তারা কিন্তু এক প্রকারের
কিংস পার্টি। তবে এই জাতীয় নাগরিক পার্টির রাজনীতিতে আসা এবং তাদের রাজনীতির যে বিস্তার বর্তমানে আমরা লক্ষ্য করছি, সেটি কিন্তু অনেকটাই জনগণের জন্য ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রথমত আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়ে শুরু করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল, সেই দ্বন্দ্বের প্রেক্ষিতে বাংলাদেশের জনগণ কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মকাণ্ডকে সমর্থন জানিয়েছিল। এবং পরবর্তীতে অর্থাৎ ৫ই আগস্ট যখন শেখ হাসিনার সরকার কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, এর পরবর্তীতে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বাংলাদেশের মানুষ ব্যাপক বাহবা দিতে শুরু করেছিল, যে তাদের কারণে দীর্ঘ ১৫ বছর শাসন করা একটি রাজনৈতিক দল, কেউ এই রাজনৈতিক দলকে স্বৈরাচার বলেন, কেউ এই রাজনৈতিক দলকে ভোটাধিকার হরণকারী রাজনৈতিক দল হিসাবেও চিহ্নিত করেন। সুতরাং এই যে আবার অন্যান্য যে সকল রাজনৈতিক দল রয়েছেন, তারাও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের এই পতনের পেছনে রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট বা কারণ উল্লেখ করে থাকেন। সুতরাং জনগণ কিন্তু বেশ খুশি হয়েছিল এবং সেই সমন্বয়ক এবং এই যে সমন্বয়কদের কর্মকাণ্ড, তাতে কিন্তু তারা বাহবা দিয়েছিল। কিন্তু এর পরবর্তীতে কিন্তু প্রেক্ষাপট পরিবর্তন হতে শুরু করলো। সমন্বয়কদের নানামুখী দুর্নীতি, সমন্বয়কদের নানামুখী লুটপাট এবং বিগত আওয়ামী লীগ সরকারের যারা আমলা এবং মন্ত্রী ছিলেন, তাদের উপর যে ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে, লুটপাটের অভিযোগ রয়েছে এবং বর্তমানে বিভিন্ন ধরনের মামলা সহ বিভিন্ন ধরনের অভিযোগে তারা অভিযুক্ত। সেই ধরনের অভিযোগে কিন্তু বর্তমানে সমন্বয়করা এবং এই যে নতুন রাজনৈতিক দল গঠিত হলো, সেই রাজনৈতিক দলের নেতাদের উপর কিন্তু অভিযোগ উঠে আসছে। আমি বলে রাখছি যে এই সমন্বয়করাই কিন্তু বর্তমানে সেই রাজনৈতিক দল অর্থাৎ এনসিপি যে রাজনৈতিক দলটি হয়েছে, সেই রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত রয়েছেন। সুতরাং এই যে কর্মকাণ্ডগুলো, এই কর্মকাণ্ডগুলোর কারণে কিন্তু বর্তমানে এনসিপি কিংবা জাতীয় নাগরিক পার্টি যে রাজনৈতিক দলটি রয়েছে, সেই রাজনৈতিক দলটি কিন্তু অনেকভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে। আবার এদের রাজনৈতিক দল কিংবা এই যে ছাত্র জনতা অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর মানুষ বিভিন্ন ধরনের মব জাস্টিসের কারণেও কিন্তু অনেকটা ক্ষুব্ধ। এবং বাংলাদেশের প্রচলিত যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, সেই নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু কোনোভাবে অন্তর্বর্তীকালীন সরকার সমাধান করতে সক্ষম হচ্ছে না। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন দিক থেকে কিন্তু ব্যর্থ হচ্ছে। আবার এই এনসিপি রাজনৈতিক দলের কর্মকাণ্ডও কিন্তু তাদেরকে প্রশ্নবিদ্ধ করছে। সেই হিসাবে জনগণ এনসিপি কিংবা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়কদের যে রাজনীতির প্যাটার্ন রয়েছিল, সেই প্যাটার্নে কিন্তু কোনোভাবে তারা আবদ্ধ হতে পারছেন না। এবং জনগণের মুখ থেকে কিন্তু তাদের জন্য যে মায়া মহব্বত ভালোবাসা ছিল, সেই মায়া মহব্বত ভালোবাসা কিন্তু কাজ করছে না। সেই হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি বিগত ১৫ বছর বাংলাদেশ শাসন করে গিয়েছিল, তাদের প্রতি কিন্তু মানুষের একটি দরদ বা ভালোবাসা আমরা লক্ষ্য করছি। এবং এই যে নতুন রাজনৈতিক দল, নতুন রাজনৈতিক দলের এমন তৎপরতা বা এমন কর্মকাণ্ডের কারণেই কিন্তু তারা মূলত তাদের জনমত পূর্বে যেমন ছিল বা জনগণ তাদের পূর্বে যেভাবে ভালোবাসতো, সেই ভালোবাসা তারা হারাচ্ছেন। এবং এভাবে যদি তারা বাংলাদেশের রাজনীতিতে এগিয়ে যেতে থাকেন কিংবা বাংলাদেশে আসন্ন যে জাতীয় নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে যদি অংশগ্রহণ করেন, তাহলে আমার মনে হয় না যে তাদের এই কর্মদোষের কারণে বা তাদের এই কর্মগুণের কারণে দেশের জনগণ তাদেরকে কোনোভাবে মূল্যায়ন করবে। অপরদিকে বিএনপি কিন্তু জনমত হারাচ্ছে ক্রমশই এবং বিভিন্ন আলোচনায় বিভিন্ন বিশ্লেষকেরাও কিন্তু এই কথাটি বলছেন এবং প্রকাশ করছেন। এবং বিএনপির এই জনসমর্থক হারানোর কারণে কিন্তু বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে ব্যাপক পরিমাণ জনসমর্থক নিয়ে এগিয়ে রয়েছে। যদিও বাংলাদেশ আওয়ামী লীগ এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতির মাঠে তাদের অবস্থান পরিষ্কার করতে পারেনি কিংবা রাজনীতির পরিবেশ তৈরি করতে পারেনি, তবুও এই যে জনসমর্থন তৈরি হচ্ছে এবং বিশাল জনসমর্থন তৈরি হচ্ছে, সেই জনসমর্থন যদি আওয়ামী লীগ কাজে লাগাতে সক্ষম হয়, তাহলে অদূর ভবিষ্যতে বাংলাদেশে আবারও ক্ষমতায় এসে বাংলাদেশকে শাসন করা কিন্তু আওয়ামী লীগের পক্ষে অনেকাংশেই সম্ভাবনার দিক তৈরি করছে।